জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর আধিপত্য বিস্তারে এখন সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীতে বিভিন্ন ধরনের ব্যবসা, মার্কেটের নিয়ন্ত্রণ কিংবা নির্মাণাধীন ভবনে চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে গুলি এবং বোমা মেরে আতঙ্ক তৈরি ছাড়াও দেয়া হয় প্রাণনাশের হুমকি। পরস্পরের দ্বন্দ্বে ঘটছে প্রকাশ্য খুনের ঘটনাও। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিকই আছে। তবে শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞ। সোমবার সকালে ঢাকা দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে বের হন তারিক সাইফ মামুন। অপর পাশে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে গেলে অস্ত্র হাতে তাড়া করেন দুই ব্যক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন একসময়ের শীর্ষ সন্ত্রাসী মামুন। নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যার মামলার আসামি। এর আগে ৫ই নভেম্বর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলির ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা নিহত হন। এতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এরশাদ উল্লাহ। এসব ঘটনার পেছনে আছে সন্ত্রাসীদের হাত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। এরপর সুযোগ নেয় সন্ত্রাসীরা। আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্তত ৬ জন জামিনে মুক্তি পান। এরা হলেন মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও হাজারীবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন। ছাড়া পান ঢাকার অপরাধ জগতের আরও ২ জন খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে ফ্রিডম রাসুও। ১ থেকে ১.৫ যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন এদের কেউ কেউ। জামিনে মুক্তি পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন সবাই। এছাড়াও আরও অনেক সন্ত্রাসী বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমাদের নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে অনুসরণ করি এবং যারা সম্ভাব্য অপরাধী বা অপরাধের সাথে জড়িত থাকার পূর্ব ইতিহাস রয়েছে, যাদের বিরুদ্ধে তাদের যে কর্মকাণ্ড সেগুলো আমাদের অবশ্যই নজরদারির মধ্যে থাকে। এর বাইরে যদি কোনো একটা এলাকাভিত্তিক কোনো বিশেষ ধরনের অপরাধ থাকে, সেসব অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এসব অপরাধের পিছনে কারা জড়িত, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু নিয়মিত নজরদারির মধ্যে রাখি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অপরাধ জগতের নিয়ন্ত্রণেও পরিবর্তন এসেছে। এজন্য শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যারা মাঠে আছে, প্রশাসনকে সম্পৃক্ত করা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে একটা সমন্বিত কাঠামোর মধ্যে দিয়ে আসলে তাকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা। মামলা হলে গ্রেপ্তার হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে মামলা হচ্ছে না, কোথাও আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ নিজেরা আক্রমণের শিকার হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে একটি দেশে, সেটা যে দেশই হোক, যে সমাজে হোক, সেখানে অপরাধ প্রবণতা বাড়বে। এখনই শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা শক্তভাবে দমন না করা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে সংখ্যা অপরাধ বিশেষজ্ঞদের। নির্বাচনের আগে এটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ বা স্বাভাবিক করা সম্ভব না হয়, এর প্রভাবও কিন্তু নির্বাচনের উপরে পড়বে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। মেজর এমদাদ, আপনাকে স্বাগত। নতুন করে বলার কিছু নেই, দেশের এখন যে অবস্থা, পাশাপাশি ঢাকায় যেভাবে শীর্ষ সন্ত্রাসের ঘটনা ঘটছে, চট্টগ্রামে একের পর এক খুনের ঘটনা ঘটছে, পুলিশ বলছে বিচ্ছিন্ন ঘটনা। মানে সেই গদবাঁধা প্রেস রিলিজ যা লেখা ছিল, সেই প্রেস রিলিজের বাইরে তারা যেতেই পারছে না, কেন? ধন্যবাদ। এখানে শুধু পুলিশকে দোষারোপ করলে হবে না। আমাদের যে ধরেন, সবসময় রাজনৈতিক নেতৃত্বের দিকে আমি সবসময় আঙ্গুলটা তুলি এই কারণে, কারণ কোনো অঞ্চলে বা কোথাও যখন এই ধরনের সন্ত্রাস প্রবণতা দেখা যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়, তার পেছনে যদি আপনি একটু করে দেখেন, সেখানে থাকে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, এবং প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য এই সন্ত্রাসটাকে লালন করা হয় এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আমাদের এখানে বর্তমান চলমান অবস্থায় যেটা হয়েছে সেটা হচ্ছে, গত 5 আগস্টের পর থেকে পুলিশের উপরে যেভাবে পুলিশকে হেস্তনেস্ত করা হয়েছে, পুলিশ যেভাবে ডিমোরালাইজ করা হয়েছে, পুলিশের সমস্ত কর্মকাণ্ডকে, পুলিশের থানা লুট থেকে শুরু করে থানায় থানায় আগুন দেওয়া, সেখানে অস্ত্র লুট হওয়া, গোলা বারুদ লুট হওয়া, সেই সব অস্ত্রের
অনেক অংশ এখনো পর্যন্ত, যদিও গত কয়েকদিন আগে সেনাবাহিনী বলেছেন যে তারা 80 ভাগ পর্যন্ত তারা অস্ত্র উদ্ধার করেছেন। যদি সেখানে কয়েক হাজার অস্ত্র লুট হয়ে থাকে, তাহলে সেটা 20% ধরলে অনেক অস্ত্র এখনো পর্যন্ত সন্ত্রাসীদের হাতে ঘুরছে। তার মানে সন্ত্রাসীরা এই অস্ত্রটা তারা নিজের আহ, কাছের দখলে রেখেছে পৃষ্ঠপোষকতা, এবং পৃষ্ঠপোষকতা তারাই দিচ্ছে যারা এটার প্রভাব বলয়ে রেখে তার নিজস্ব যে স্বার্থ সেটা সিদ্ধি করার জন্য। এবং যখন প্রভাবশালী গোষ্ঠীরা এটা জড়িয়ে পড়ে, তখন পুলিশ অনেক সময় অসহায় হয়ে পড়ে। এই জন্য অসহায় হয়ে পড়ে যে তাদের উপরে যে খবরদারি, তাদের উপরে সবকিছু করা, এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে আসে, এবং যারা সরকারি থেকে তারা যারা কর্তৃত্বের লাঠিটা ঘোরায় তাদের থেকে। তারা যদি সদিচ্ছা থাকে তাদের, পুলিশ সেখানে সক্রিয় হতে পারে। বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, এবং ওই দূর অতীতে, খুব বেশি না, নিকট অতীতে আমরা দেখেছি পুলিশ যখনই কোনো ধরনের ওখানে ব্যবস্থা নিতে গিয়েছে, উল্টা পুলিশ ব্যবস্থার শিকারে পরিণত হয়েছে। বাকি পুলিশরা সেখান থেকে তারা একটা বার্তা পেয়ে গেছে যে কি করলে কি হবে। তো এই জন্য রাজনৈতিক নেতৃত্ব বা সরকারে যারা কর্তৃত্ব করেন তাদেরকে স্পষ্ট করতে হবে কোন পক্ষে তার অবস্থান। তারা কি রাজনৈতিক যে স্থানীয় যেসব প্রভাবশালী ব্যক্তি তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবেন, এবং তারা প্রকারান্তরে আবার তারা সন্ত্রাসীদের সেখানে প্রশ্রয় দেন, আশ্রয় দেন, পুলিশের বিরুদ্ধে গিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গিয়েছে। তবু তো আমি বলবো, এই যে আমাদের বিশেষ করে রাউজানে যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, চট্টগ্রাম শহরে হচ্ছে, আজকে ঢাকায় হয়েছে, এটা কিন্তু একটা অশনি সংকেত পুরা জাতির নিরাপত্তার জন্য। আর আগামী যে নির্বাচনের কথা একটু আগেই প্রফেসর তৌহিদ বললেন, এটার উপরে একটা একেবারেই কালো ছায়া বিস্তার করবে, মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করে। এমনি নেতিবাচক অনেক প্রভাব বিস্তার করে আছে। এটার কারণ হচ্ছে, নেতিবাচক প্রভাব বিস্তার কারণ হচ্ছে তারা মনে করছে যে সন্ত্রাসীরা অবারিত, তাদের বিচরণ অবারিত, তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে। বরং যারা শিকারে পরিণত হচ্ছে তারা অসহায়, তারা কোথাও গিয়ে কুল কিনারা ওই যে করতে সেখানে পারছে। যেটা বলছেন পৃষ্ঠপোষকতার কথা আপনি বলছেন, পৃষ্ঠপোষকতা যদি থাকে রাজনৈতিক দলগুলোর কোনো কোনো নেতার, সেক্ষেত্রে তো সদিচ্ছা আসবে কি কখনো? কারণ আমি আমার প্রয়োজনে কোনো শীর্ষ সন্ত্রাসীকে পালছি, আবার আরেকজন আরেকজনের প্রয়োজনে আরেকজনকে পালছে, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায় কি? এক্স্যাক্টলি, আপনি এখানে যারা এই যে কাজটা করে, এটা দুটা জিনিস আছে। আপনি যদি জ্বরের জন্য খালি উপরে দেন, জ্বরের কারণটা বের না করেন। হুম। সন্ত্রাসী কর্মকাণ্ডটা হচ্ছে শরীরের বহিরাংশের একটা জ্বর, কিন্তু সেখানে বাইরে জ্বর দেখে হবে না, ভিতরে কোন কারণে জ্বরটা আসছে। জ্বরটা আমাদের এই সমাজে আসতেছে এখন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, এটা যারা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাচ্ছে তাদের পক্ষ থেকে এটা হচ্ছে। হুম। তাইলে স্থানীয়ভাবে বা এটা আরো ব্যাপক ভিত্তিতে জাতীয়ভাবে এগুলি যদি আশ্রয় প্রশ্রয় না পায়, সেখানে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি স্তীমিত হয়ে যেত। একজন সন্ত্রাসী যদি জানে যে তার কোনো গডফাদার নাই, তাকে রক্ষা করার কিছু নাই, কেউ নাই, হুম। পুলিশের হাত থেকে, র্যাবের হাত থেকে, তখন সে অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে পড়বে। আর হুম। সে যদি জানে যে তার পিছনে এমন শক্তি আছে যেই শক্তি তাকে রক্ষা করবে, পুলিশের থেকেও সে প্রবল প্রবল প্রতিপত্তিশালী, পুলিশকে সে নাকানি চুবানি খাওয়াতে পারে। এই ধরনের যদি মনোবৃত্তি যদি তাদের মধ্যে গ্রো করে বা হুম। তাদের হুম। মধ্যে হুম। জন্মায়, তাহলে তখন কখনোই সমস্যার সমাধান হবে না, সমস্যার একদম সমাধান পরিষ্কার। খুব তাড়াতাড়ি। ইমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে।